ওকে, বায়ুমণ্ডলীয় উষ্ণতা বলতে উচ্চতা বলতে বলতে সমুদ্রপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতাকে বোঝায়? 10,000 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উপরের উচ্চতা সম্পর্কে আলোচনাকারী বিদ্যাকে বলা হয় এরোনমি। এরোসন কথা বলতে বায়ুমণ্ডলের কোন উপাদানকে বোঝায়? কঠিন উপাদান। নিচের কোনটি বায়ুমণ্ডলের প্রায় স্থির গ্যাসীয় উপাদান? নাইট্রোজেন। আচ্ছা, নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়? আর্গন নিষ্ক্রিয় গ্যাস নয়, কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, ক্রিপ্টন আর হচ্ছে নিয়ন, এগুলো নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু আর্গন নিষ্ক্রিয় গ্যাস নয়। বায়ুমণ্ডলীয় উপাদানের 97% উপাদান কত কিমির মধ্যে অবস্থান করে? 30 কিলোমিটারের মধ্যে। বায়ুমণ্ডলীয় উপাদানের 97% 30 কিলোমিটার মধ্যে অবস্থান করে। নিচের কোনটি অতি মাত্রায় পরিবর্তনশীল গ্যাস? সালফার ডাই অক্সাইড। ওকে ওকে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়, বাকিগুলো গ্রিনহাউস গ্যাস, যেমন কি মিথেন, CO2, নাইট্রাস অক্সাইড, এগুলো গ্রিনহাউস গ্যাস, কিন্তু অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত হেমোস্ফিয়ার বিস্তৃত? 85 কিলোমিটার পর্যন্ত। হেড্রোস্ফিয়ারের বিস্তার প্রায় 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার। নিচের কোন মণ্ডলটি ঘনমণ্ডল নামে পরিচিত? ট্রপোস্ফিয়ার। গ্রিক শব্দ টোপোস কথার অর্থ হলো টার্বুলেন্স। নিচের কোনটি আইসোথার্মাল জোন? ট্রপোপজ। গজ কথার অর্থ কি? থামা। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য হিসাবে নিচের কোনটি ঠিক নয়? ডিএটা ঠিক নয়। ট্রপোপজ অঞ্চলে উষ্ণতা থাকে 0 ডিগ্রি, এটা ঠিক নয়। আরগুলো ঠিক। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। গ্যাসীয় উপাদানের 75% থাকে এখানে, আর তাপের হ্রাসের স্বাভাবিক হার শুধুমাত্র এই স্তরই দেখা যায়। আচ্ছা, 16টা ট্রপোস্ফিয়ারের নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা কত থাকে? 18 কিলোমিটার। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের মেরু অঞ্চলের উচ্চতা কত থাকে? 8 কিলোমিটার। জেট বিমান কোন স্তরের উপর দিয়ে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর 19 নম্বর কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল? সিয়েরটা ভুল। ঝড়ঝঞ্ঝা এই স্তরে দেখা যায়, এটা ভুল। এটা মানে ওখানে শান্ত আবহাওয়া দেখা যায়, ঠিক আছে। ওই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকে, ওই স্তরের উষ্ণতা ক্রমবর্ধমান। কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ারে। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ারে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে। ওকে, বায়োলজিক্যাল ফার্নেস উইল টার্ন ইন্টু ব্লাস্ট ফার্নেস, এখানে কোন স্তরের কথা বলা হয়েছে? ওজোনোস্ফিয়ারের কথা বলা হয়েছে। 24, মেসোস্ফিয়ার সম্পর্কে কোন তথ্যটি ভুল? এখান থেকে বায়ুমণ্ডলের নিম্ন স্তর অধিক উষ্ণতায় হ্রাস পেতে রক্ষা পায়। মেসোস্ফিয়ার এই তথ্যটি কিন্তু ভুল। এই মেসোস্ফিয়ার স্তর থেকে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের অধিক উষ্ণতায় মানে এই স্তর থেকে, এখান থেকে বায়ুমণ্ডলের নিম্ন স্তর অধিক উষ্ণতার হাত থেকে, অধিক উষ্ণতা মানে হাই টেম্পারেচারের হাত থেকে আমাদের রক্ষা পায় মেসোস্ফিয়ার, এটা কিন্তু ভুল। বাকিগুলো ঠিক, যেমন কি উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়, এখানে বায়ুর চাপ অনেক কম, বায়ু প্রবল ঊর্ধ্বগামী পরিচালন স্রোতের প্রভাবে এই স্তরে জলীয়বাষ্প প্রবেশ করে। 25, নিচের কোন মহাদেশের উপর ওজোন গ্রহ সৃষ্টি হয়? আন্টার্কটিকা। আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য হিসাবে কোনটি ঠিক নয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, এটা ঠিক নয়। আয়নোস্ফিয়ারের এটা বৈশিষ্ট্য নয়, উষ্ণতা হ্রাস পায় না এখানে। ওকে, আয়নোস্ফিয়ারের উষ্ণতা বাড়ে। আচ্ছা, আর এগুলো যেমন কি একে থার্মোস্ফিয়ারও বলা হয় আয়নোস্ফিয়ারকে। এখানে বস্তুকণা আয়নিত অবস্থায় থাকে। অতিবেগুনি রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলের পরমাণু ভেঙে
ঋণাত্মক ইলেকট্রনের বহিষ্কার ও ধনাত্মক বস্তুকণা সৃষ্টি করে। ওকে, এক্সোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে। ঠিক আছে। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে চৌম্বক ক্ষেত্রের অবস্থান লক্ষ্য করা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে। ওকে, নিচের কোন স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে? এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে। ওজোন মণ্ডল কোন স্তরের উপরিভাগ? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরিভাগ। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব হিসেবে কোনটি ঠিক? সবগুলি ঠিক। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পের ঘনীভবন সৃষ্ট লীন তাপ আবহাওয়া পরিবর্তন ঘটায়। জলীয় বাষ্পের উপস্থিতির জন্য ঘনীভবনের মাধ্যমে মেঘ বৃষ্টি হয়। আচ্ছা, জলীয় বাষ্প সূর্যের তাপ শোষণ করে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয়। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোপোজ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোপোজ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? 80 কিলোমিটার। বায়ুমণ্ডলের ধূলিকণার উৎস হিসাবে কোনটি ঠিক? সবগুলি ঠিক। কলকারখানার চিমনি, গাড়ি থেকে নিঃসৃত অজৈব কণা, ওকে, বায়ুবাহিত ধূলিকণা, এগুলো সবগুলি ঠিক। অগ্নুৎপাতে উদ্ভূত ছাই, ভস্ম ইত্যাদি বায়ুমণ্ডলের ধূলিকণার উৎস হিসেবে কোনটি ঠিক? সবগুলোই ঠিক। কলকারখানার চিমনি, গাড়ি থেকে নিঃসৃত অজৈব কণা, বায়ুবাহিত ধূলিকণা, অগ্নুৎপাতে উদ্ভূত ছাই, ভস্ম ইত্যাদি, এগুলি সবই হচ্ছে বায়ুমণ্ডলের ধূলিকণার উৎস হিসাবে আমরা দেখি। জলীয় বাষ্পের প্রায় 90% ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার মধ্যে আমরা দেখতে পাই? 6 কিলোমিটারের মধ্যে দেখতে পাই। আচ্ছা, আইপিসিসির পুরো নাম কি? আইপিসিসির পুরো নাম ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওকে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন বাস্তুতান্ত্রিক বাস্তুধারা কাকে বলা হয়? ইকোলজিক্যাল রিফিউজিকে বলা হয়। বিশ্ব উষ্ণায়নে বাস্তুতান্ত্রিক বাস্তুধারা কাকে বলে? ইকোলজিক্যাল রিফিউজিকে বাস্তুতান্ত্রিক বাস্তুধারা বলা হয়, রিফিউজি। কোনটি বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের সাথে যুক্ত? কয়োটো প্রোটোকল। ওকে। 1988 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই আইপিসিসি হয়েছে। 1992 সালে রিও সম্মেলন, 1995 সালে বার্লিন সামিট, 1998 সালে কিয়োটো প্রোটোকল। 1998তে কিয়োটো প্রোটোকল। 1988 সালে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিও সম্মেলন হয়েছে। 1992 সালে আমরা দেখতে পেয়েছি ওকে। 1988 সালে কি দেখলাম আমরা? রিও সম্মেলন। 1992 সালে দেখলাম, 1988 সালে আমরা দেখলাম আইপিসিসি। 1992 সালে রিও, 1995 সালে দেখলাম বার্লিন সামিট, 1998 সালে কিয়োটো প্রোটোকল। ফ্রেন গ্যাসের বাণিজ্যিক নাম সিএফসি। গ্রিনহাউস কথার অর্থ হলো শীতপ্রধান দেশে উদ্ভিদ প্রতিপালনের ঘর। ওকে। প্রতি অণু CO2 এর সাপেক্ষে উষ্ণকরণ ক্ষমতা 1 গুণ হলে সিএফসির উষ্ণকরণ ক্ষমতা হবে 10,000 গুণের বেশি। প্রতি অণু CO2 এর সাপেক্ষে উষ্ণকরণ ক্ষমতা 1 গুণ হলে সিএফসির উষ্ণকরণ ক্ষমতা হবে 10,000 গুণের বেশি। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নে অংশগ্রহণ করে না? অক্সিজেন। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নে অক্সিজেন করে না? নিচের কোন গ্রিনহাউস গ্যাসের মোট উষ্ণকরণ ক্ষমতা বেশি? CO2। নিচের কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণের তীব্রতা সর্বাধিক? সিএফসি। নিচের কোন গ্রিনহাউস গ্যাসের মোট উষ্ণকরণ ক্ষমতা বেশি? CO2। আর নিচের কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণের তীব্রতা, এখানে আলাদা ভাষাটা, তীব্রতা সর্বাধিক? সিএফসি। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক?
সবগুলোই ঠিক। 2030 সাল নাগাদ বাংলাদেশের 17% ভূমি জলমগ্ন হবে, আর 2050 সালে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পাবে। আচ্ছা, ভূমধ্যসাগরের তীরবর্তী 15% উপকূলবর্তী অঞ্চল জলমগ্ন হবে। ওকে, নেক্সট। ওকে, এখানে একটা মিল দেখাতে হবে। জীবাশ্ম জ্বালানির অতি দহন, এটা হচ্ছে আমরা দেখি CO2 নির্গত হয়। আচ্ছা, পচনশীল জৈব পদার্থ থেকে CH4 মিথেন। আচ্ছা, ইলেকট্রনিক শিল্প থেকে CFC। অ্যান্ড কৃষিক্ষেত্রে সারের ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাই C2O। ওকে, শিল্পোন্নত দেশগুলি উৎপাদন করে গ্রিনহাউস গ্যাসের প্রায় 67%। বিশ্বের কোন দেশ গ্রিনহাউস গ্যাস হ্রাসের জন্য কার্বন ট্যাক্স চালু করেছে? অস্ট্রেলিয়া। হিমবাহের গলন হলে নিচের কোন প্রভাবটি ঠিক হবে? স্বাভাবিক ক্ষয়চক্র ব্যাহত হবে, কৃষি জমি কমবে, খাদ্যাভাব দেখা যাবে। গবেষক ডেনিস মার্কিন গবেষণা অনুযায়ী বায়ুমণ্ডলের গড় উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে কত পার্সেন্ট স্তন্যপায়ী বিলুপ্ত হবে, এরকম এটা কথা বলেছেন। এটা বলেছেন যে 40%। যদি আমাদের বায়ুমণ্ডলের গড় উষ্ণতা 3 ডিগ্রি বেড়ে যায়, তাহলে 40% স্তন্যপায়ী বিলুপ্ত হয়ে যাবে। মিটিং দ্য ক্লাইমেট চেঞ্জ চ্যালেঞ্জ এর রিপোর্ট অনুযায়ী বর্তমান CO2 এর পরিমাণ কত? 379 ppm। ওকে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিনহাউস গ্যাসের ভূমিকার ওকে স্তম্ভ মেলাও। আচ্ছা, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা। ওকে, ওজন। ওকে, ওজন হচ্ছে ওজনের সাথে যুক্ত হয়েছে 13%। গ্রিনহাউসের ভূমিকা, আমাদের ওজন গ্যাসের ভূমিকা হচ্ছে আমাদের তাপমাত্রা মানে বৃদ্ধিতে পৃথিবীর, সেটার ভূমিকা হচ্ছে 13% ওজন গ্যাসের ভূমিকা। আর মিথেনের ভূমিকা হচ্ছে আমাদের 18%, অনেকটাই বেশি। নাইট্রাস অক্সাইড হচ্ছে 6%। আর CFC ক্লোরোফ্লোরোকার্বন, এটা হচ্ছে 14%। ওকে, নেক্সট দেখছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব বায়ুমণ্ডলের কোন স্তরে বেশি পড়বে? ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, কৃষি শস্য উৎপাদনের নিরিখে কোনটি ভুল? ওকে, এটা ভুল যে জমির অম্লত্ব বেড়ে যাবে কৃষি শস্য উৎপাদনের, এটা ভুল। আরগুলো ঠিক, যেমন কি বাসন্তী গম উৎপাদন ব্যাহত হবে, ঠিক বলেছে। কৃষি জমির পরিমাণ কমবে, তাই মোট উৎপাদন কমবে। হিমাচল প্রদেশে আপেল চাষ বিঘ্নিত হবে, ঠিক আছে। আর রং শিল্প থেকে কোনটি নির্গত হয়? CFC নির্গত হয়। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, GWP এর পুরো নাম কি? গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? মন্ট্রিয়াল চুক্তি। UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে কোন সংস্থাটি গঠিত হয়েছে? IPCC। আচ্ছা, নেক্সট কোশ্চেন 23। সাগর জল ও বিভিন্ন হাইড্রোকার্বন থেকে কি নির্গত হয়? CFC। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রধান কারণ কি হয়েছে? না, জীবাশ্ম জ্বালানির অতি দহন। গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণের উপায় হিসাবে কোনটি ঠিক? সবগুলোই ঠিক। ফ্রেন গ্যাসের উৎপাদন বন্ধ করতে হবে, জীবাশ্ম জ্বালানির অতি দহন বন্ধ করতে হবে, বনসৃজন উৎসাহন করতে হবে। কত সালে IPCC গঠিত হয়? 1988-এ IPCC গঠিত হয়। আর্থস্ক্যান কি? পরিবেশ সচেতনতা বিষয়ক পত্রিকা প্রকাশ। কত সালে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়? 1997 সালে। ওকে, গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায় হিসাবে কোনটি ঠিক?
সবগুলি ঠিক। জীবাশ্ম জ্বালানির দহন হ্রাস পাবে। ওকে, অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। ফ্রেয়ন গ্যাসের উৎপাদন বন্ধ করা। গ্রিনহাউস গ্যাসকে আমরা নিয়ন্ত্রণের জন্য আমরা কী করতে পারি? জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে সেগুলোকে মানে কয়লা, এগুলো তেল, খনিজ তেল, এগুলো সবকে আমাদের কম দাহন করতে হবে। অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, ফ্রেয়ন গ্যাসের উৎপাদন বন্ধ করতে হবে। কার্পুলিং কি? কার্পুলিং হচ্ছে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা কমানো। বিশ্ব উষ্ণায়ন পরিমাপের একক কি? GWP। ওকে, গ্রিনহাউস গ্যাসের উৎস হিসাবে কার্বন মনোক্সাইডের উৎস কোনটি? সবগুলোই। পাটচল্লি, যানবাহন ও কলকারখানার ধোঁয়া, কাঠ, কয়লা, খনিজ তেল ও কয়লার অসম্পূর্ণ দহন। গ্রিনহাউস হিসাবে SO2 এর উৎস কোনটি? সবগুলোই। আগ্নেয়গিরির উৎপাত, জীবাশ্ম জ্বালানির দহন, কাঠ, কয়লার দহন, এগুলো সবগুলোই SO2 এর উৎস। গ্রিনহাউস হিসাবে SO2 এর উৎস কোনটি? সবগুলোই। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জীবাশ্ম জ্বালানির দহন, কাঠ, কয়লার দহন। ওকে, গ্রিনহাউস গ্যাস হিসাবে NO2 এর উৎস কোনটি? সবগুলি মাটি ও জলের উপস্থিত নাইট্রেট লবণ, অ্যামিনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া, কৃষিক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত সার, এগুলো সবগুলি হচ্ছে NO2 এর উৎস। গ্রিনহাউস গ্যাস হিসাবে জলীয় বাষ্পের ভূমিকা কোনটি? জলীয় বাষ্পের ভূমিকায় কোনটি ঠিক? জলীয় বাষ্প সবগুলি ঠিক। জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই মেঘ সৃষ্টি হয়। জলীয় বাষ্পে সূর্যতাপ শোষণ করে ও তা বিকিরণে বাধা দেয়। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পের ঘনীভবন উদ্ভূত লীন তাপে আবহাওয়ার পরিবর্তন হয়। ওকে, সবগুলি ঠিক। গ্রিনহাউস গ্যাস হিসাবে জলীয় বাষ্পের ভূমিকার কী দেখতে পাই না? জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই মেঘ সৃষ্টি হয়। জলীয় বাষ্পে সূর্যতাপ শোষণ করে, তাপ বিকিরণে বাধা দেয়। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পের ঘনীভবন উদ্ভূত লীন তাপে আবহাওয়ার পরিবর্তন হয়। ওকে, আচ্ছা, গ্রিনহাউস প্রভাব বাইরের যে স্তরে দেখা যায় সেটা হচ্ছে নিম্ন স্তরে। গ্রিনহাউস কথার অর্থ কী? কাজ নির্মিত সবুজ ঘর। নিচের কোন বক্তব্যটি ভুল? গ্রিনহাউস গ্যাসের মধ্যে CFC অপেক্ষা CO2 এর তীব্রতা বেশি, এটা ভুল। কোনগুলো ঠিক? সূর্য থেকে আগত সৌররশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে আসে, এটা ঠিক। গ্রিনহাউসের ভিতরের উষ্ণতা হয় কত? 39 ডিগ্রি থেকে 38 থেকে 39 ডিগ্রি। সাধারণত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে গ্রিনহাউস নির্মাণ করা হয়। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রোজেন, CO2, CFC, CH4, এগুলো সবই গ্রিনহাউস গ্যাস। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? N2O। ওকে, গ্রিনহাউস প্রভাবের সম্ভাব্য ফল হিসেবে কোনটি ঠিক? সবগুলি ঠিক। পৃথিবীর গড় উষ্ণতা, জলবায়ুর পরিবর্তন, হিমবাহের গলন, কৃষিশস্য উৎপাদনের স্থান পরিবর্তন ও সংকোচন। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপর কাজ করে কোন সংস্থা নোবেল পুরস্কার পায়? IPCC। UNEP-র পুরো নাম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য কোন দেশ কার্বন ট্যাক্স চালু করেছে? অস্ট্রেলিয়া। এজেন্ডা 21 এর সম্মেলনে গৃহীত হয় বসুন্ধরা সম্মেলন। গ্রিনহাউস প্রভাবের দ্বারা গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর হ্রাস পাচ্ছে প্রায় 25 মিটার। গ্রিনহাউস দূষক হিসাবে নিচের কোনটি গৌণ দূষক? ধোঁয়াশা। স্টোন ক্যান্সার কিসের জন্য? আম্লবৃষ্টি। নিচের কোন তথ্যটি ভুল? ক্রান্তীয় ঘূর্ণপথে অধিকাংশই প্রশান্ত মহাসাগরে উদ্ভূত হয়, এটা ভুল। গ্রিনহাউস এফেক্টের ফলে হিমাচল প্রদেশের যেখানে আপেলের চাষ হতো সেখানে আদা রসুন চাষ হচ্ছে। 2030 সাল নাগাদ হটস্পটগুলি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে, এটাও ঠিক। আর জেমি হিমবাহ প্রতি বছর 28 মিটার করে হ্রাস পাচ্ছে।
ওকে, গ্রিনহাউস এফেক্টের ফল হিসাবে নিচের কোন মহাসাগরে ঘূর্ণিঝড়ের মাত্রা তীব্রতা বেশি? ভারত মহাসাগরে। ওকে, ওজোন হলো নীল বর্ণের উগ্রগন্ধি গ্যাস। ওজোন হলো আরেকটা 2 নম্বর 3টি O2 পরমাণুর আইসোটোপ যুক্ত। ওকে, নেক্সট। ওকে, প্রতি অণু CO2 এর সাপেক্ষে উষ্ণকরণ ক্ষমতা 1 গুণ CO2, 5 গুণের বেশ কম H2O জল, 10 গুণের বেশি O3, 23 গুণের বেশি CH4 মিথেন। 14%। আচ্ছা, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা। ওকে, 14% আমরা দেখেছি CFC, 18% CH4, 13% H2O, 6% N2O। ওজোন স্তর কোন স্তরের উপস্তর? স্ট্র্যাটোস্ফিয়ারের। O3 স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের কত উচ্চতায় অবস্থিত? 15 থেকে 30 কিলোমিটার। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ 0.03%। নিচের কোন বৈশিষ্ট্যটি ওজোন স্তর সংক্রান্ত বিষয়ে ভুল? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে এই গ্যাসের ঘনত্ব সর্বাধিক, এটা ভুল। বাকিগুলো ঠিক, যেমন কি ওজোন গ্যাসের গঠন ও বিন্যাস একসঙ্গে চলতে থাকে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ সর্বত্র সমান নয়। স্ট্র্যাটোস্ফিয়ারে O3 গ্যাসের পরিমাণ স্থির থাকে। 7 নম্বর কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক কোনটি? ডবসন। কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বনিম্ন? নিরক্ষীয় অঞ্চলে। কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক? মেরু অঞ্চলে। ওজোন গ্যাসের ঘনত্ব সর্বনিম্ন নিরক্ষীয় অঞ্চলে, ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক মেরু অঞ্চলে। কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? ওজোনোস্ফিয়ারকে। ওজোন গ্যাসের আবিষ্কারক কে? স্কোনবি। ওজোন স্তরের অবস্থান কে নির্ণয় করেন? হেনরি বুশ। নিচের কে ওজোন গ্যাসের ঘনত্ব নির্ণয় করেন? গর্ডন ডবসন। কুমিরি অঞ্চলকে ওজোন গহ্বর শনাক্ত করেন জে.সি. ফারম্যান। ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে প্রথম কে আলোকপাত করেন? ডবসন। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রটি হচ্ছে বেগুনি স্পেকট্রোমিটার। কুমিরি অঞ্চলে কত সালে ওজোন গহ্বর শনাক্ত করা হয়? 1885 সালে। ওজোন গ্যাস কত সালে আবিষ্কৃত হয়? 1840 সালে। ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার মানুষ্য সৃষ্ট কারণ হিসেবে কোনগুলি ঠিক? সবগুলোই ঠিক। রেফ্রিজারেটর থেকে CFC নির্গত হলে, শিল্পাঞ্চলের চিমনি নিঃসৃত সালফেট কণা, সুপারসনিক বিমান থেকে নির্গত জলীয় বাষ্প ও নাইট্রোজেন অক্সাইড সমূহের সঙ্গে ওজোন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া। মানুষের উপর ওজোন স্তরের প্রভাব হিসেবে কোনটি? সবগুলি। সানবার্ন দেখা যায়, ম্যালিগন্যান্ট ও নন ম্যালিগন্যান্ট ত্বক ক্যান্সার দেখা যাবে, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাবে। 21টা কী হবে? ওজোন স্তরের অবক্ষয়ের দ্বারা জলবায়ুর উপর প্রভাব হিসাবে আমরা কোনটি ঠিক? সবগুলি ঠিক। পৃথিবীর তাপমাত্রা বাড়বে, অনিয়মিত বৃষ্টি ও খরা দেখা দেবে এবং ধোঁয়াশার পরিমাণ তীব্রতর হবে। ওজোন স্তরের অবক্ষয়ের দ্বারা উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব হিসাবে আমরা কোনটি ঠিক?
উদ্ভিদের ক্লোরোসিস রোগ দেখাবে। ওকে, বৃদ্ধি ও উৎপাদনশীলতা হ্রাস পাবে, বাষ্পমোচনের মাত্রা বেড়ে যাবে। নিজের কোনটি ওজন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকল? মন্ট্রিল প্রোটোকল। ওকে, মন্ট্রিল চুক্তি কবে হয়েছিল? 1987 সালে। সিএফসি বাণিজ্যিক নাম ফ্রিয়ন। মন্ট্রিল প্রোটোকলের প্রতিপাদ্য হিসাবে কোনটি ঠিক? ক্লোরোফ্লোরোকার্বনের পরিবর্তে হাইড্রোফ্লোরোকার্বন ব্যবহার করতে হবে। ওজোন স্তর সংরক্ষণের ব্যাপারে কোনটি ঠিক সেটা বলতে হবে। সবগুলি ঠিক। ওকে, হালকা গ্যাস উৎপাদন বন্ধ করতে হবে, রেফ্রিজারেশন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হবে এবং ক্লোরোইথেনের ব্যবহার বন্ধ করতে হবে। ওকে, কোন বিশেষ বায়ুতে মোট আর্দ্র বায়ুর ভর এবং জলীয়বাষ্পের ভরের কোনো বিশেষ বায়ুতে মোট আর্দ্র বায়ুর ভর এবং জলীয়বাষ্পের ভরের অনুপাতকে কী বলে? বিশেষ আর্দ্রতা বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয়বাষ্পের পরিমাণকে কী বলা হয়? চরম আর্দ্রতা। কোনো স্থানের বায়ুরাশি যদি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়, ভৌত প্রকৃতি একই রকম হয়, তাকে কী বলে? বায়ুপুঞ্জ। ওজোন স্তরের অবক্ষয়ের দ্বারা বাস্তুতন্ত্রের প্রভাব সম্পর্কে কোনটি ঠিক? সবগুলোই ঠিক। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জল বিঘ্নিত হয়, মহিষাপনের ফাইটোপ্ল্যাঙ্কটন মারা যায়, অতিবেগুনি রশ্মির প্রভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। ওকে, 29 নম্বর, বায়োলজিক্যাল ফার্নেস উইল টার্ন ইন্টু ব্লাস্ট ফার্নেস কথাটি কোন স্তরের সাথে যুক্ত? ওজোনোস্ফিয়ার। ওজোন স্তরের ঘনত্ব কত ডবসন এককের নিচে নামলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ধরা হয়? 200 ডবসন এককের নিচে নামলে। যেসব অঞ্চলে সমচাপ রেখা এবং সমতাপ রেখা পরস্পরের সমান্তরাল থাকে সেই অঞ্চলে বায়ুপুঞ্জকে কী বলে? ব্যারোট্রপিক বায়ুপুঞ্জ। জলীয়বাষ্পের জলঘনায় পরিণত হওয়াকে কী বলা হয়? ঘনীভবন। ঊর্ধ্বাকাশে প্রবল গতিতে প্রবাহিত বায়ুপ্রবাহকে কী বলা হয়? জেট বায়ু। ওকে, জল বা কোনো তরল যে প্রক্রিয়ায় স্বাভাবিক উষ্ণতায় উপরিতল থেকে বাষ্পীভূত হয় তাকে কী বলে? তাকে বাষ্পায়ন বলে। ওকে, বাষ্পায়ন বলে। জল বা কোনো তরলকে ফোটালে সমগ্র তল থেকে যে বাষ্প উৎপাদন হয় তাকে কি বলে? বাষ্পীভবন। পর্বতের অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হওয়ার কারণ হিসাবে কোনটি ঠিক নয়? অনুবাদ ঢালে বৃষ্টি কম হয়, জলীয়বাষ্প কম থাকে, এটা ভুল। অনুবাদ ঢালে বায়ু নিম্নগামী, উষ্ণতা বাড়ে, জলীয়বাষ্পের ক্ষমতা বাড়ে, এটা ঠিক। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, এটাও ঠিক। প্রতিপাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর অনুবাদ ঢালে বৃষ্টি ঘটনার মতো জলীয়বাষ্প থাকে না। ওক্লুশন কোন ঘূর্ণপথে দেখা যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণপথে দেখা যায়। যে অঞ্চলের সমচাপ রেখা ও সমতাপ রেখা পরস্পরকে ছেদ করে সেই অঞ্চলের বায়ুপুঞ্জকে কী বলে? ব্যারোক্লিনিক বায়ুপুঞ্জ। মিস্ট্রাল, রোন ভ্যালি, বোরা, অ্যাড্রিয়াটিক কোস্ট, মানে ম্যাচ করতে হবে। মিস্ট্রাল হচ্ছে রোন উপত্যকা, বোরা অ্যাড্রিয়াটিক উপকূল, ব্লিজার্ড অ্যান্টার্কটিকা, জন্ডা আর্জেন্টিনা।
চিনুক রকি পার্বত্য অঞ্চল, ফন আল্পস পার্বত্য অঞ্চল, লু থর মরুভূমি, আন্ধি উত্তর পশ্চিম ভারত, সিরক্কো 14 নম্বর কোয়েশ্চেন, সিরক্কো উষ্ণ, মিস্ট্রাল কোল্ড শীতল, হারমাট্টান উষ্ণ, পাম্পেরো শীতল। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের কারণ হিসেবে কোনটি ঠিক নয়? চারেরটা ঠিক, ডি-এরটা ঠিক নয়। নিচের বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠলে শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণতা বাড়ে। এটা ঠিক নয়। নিচের বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠলে শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণতা বাড়ে, এটা ভুল। আর এগুলো ঠিক, যেমন কি বায়ুমণ্ডলের উপরের স্তরে বায়ুর অণু কম থাকে, ঊর্ধ্বাকাশে বায়ুতে জলীয়বাষ্প ও ধূলিকণা কম থাকে, ফলে তাপ গ্রহণ ও সংরক্ষণ কম হয়। ভূপৃষ্ঠ থেকে বিকিরণ তাপ উপরে কম পৌঁছায় বলে উপরের বায়ু শীতল হয়। বৃষ্টিপাত সংক্রান্ত সংঘর্ষ সম্মিলন তত্ত্বটি কে দেন? ই.জি. বোভেন। বৃষ্টিপাত সংক্রান্ত বার্জারন ফেন্ডারসন তত্ত্বটি কে দেন? কি নামে পরিচিত? আইস ক্রিস্টাল থিওরি। দ্য ইন্টারন্যাশনাল ক্লাউড কোড অনুযায়ী মেঘ কত প্রকার হয়? 28। সিরাস উঁচু আকাশ দেখা যায়, সিরাস ক্লাউড। অল্টোস্ট্যাটাস মাঝারি উঁচু আকাশ। কিউমুলোনিম্বাস আমরা দেখতে পাই মাঝারি উঁচু আকাশ, মাঝারি নিচু আকাশ। নিম্বাস দেখতে পাই আমরা নিচু আকাশে। স্থলবাহী কোন সময় প্রবাহিত হয়? মধ্যরাত্রি থেকে ভোরবেলায়। নিচের কোন মেঘে সর্বাধিক বৃষ্টিপাত হয়? নিম্বাসে। একাধিক দিক থেকে প্রবাহিত বায়ু প্রবাহিত হলে বা মিলিত হওয়ার চেষ্টা করলে তাকে কি বলা হয়? জোন অফ কনভার্জেন্স। কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে কম থাকে? শীতকালে। আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল? উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক সমানুপাতিক, এটা ভুল। বাকিগুলো ঠিক। জলীয় বাষ্পের যোগান বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, নিম্নচাপযুক্ত অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়। ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করা হয় শতকরা হারে। ঠিক আছে। সর্বাধিক শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে 0%। আচ্ছা, ঘনীভবন সম্পর্কে কোন তথ্যটি ভুল? ডি-এরটা ভুল। বায়ুতে বিজাতীয় কণার পরিমাণ বেশি হলে ঘনীভবন ব্যাহত হয়, এটা ভুল। আরগুলো ঠিক। আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামলে ঘনীভবন হয়। বায়ুতে ভাসমান এরোসোল কণার তড়িদায়িত গ্যাসের অণু প্রভৃতিকে আশ্রয় করে জলীয় বাষ্প ঘনীভূত হয়। আপেক্ষিক আর্দ্রতা ও শীতলতার মাত্রার দ্বারা ঘনীভবন প্রভাবিত হয়। পরিপৃক্ত বায়ুর ক্ষেত্রে যতটা জলীয় বাষ্প থাকা উচিত ততটাই থাকে। সিরাস মেঘমুক্ত আকাশের পরিচয় বহন করে। ওকে, সিরাস মেঘমুক্ত আকাশের পরিচয় বহন করে। নিচের কোনটি ফ্রন্টাল রেনফল? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত, এটা ফ্রন্টাল রেনফল। ওকে, নেক্সট। সূর্য থেকে নির্গত তাপের কত শতাংশ পৃথিবীতে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। অ্যালবেডোর
কত পার্সেন্ট মেঘ দ্বারা প্রতিফলিত হয়? 25%। কার্যকরী সৌর বিকিরণ, ওকে। বায়ুমণ্ডল ম্যাচ, বায়ুমণ্ডল 15%, মেঘ 48%। কার্যকরী সৌর বিকিরণের নিরীক্ষে, ওকে, সৌরকিরণের নিরীক্ষে, ওকে। ভূপৃষ্ঠ 3%, ওকে। অ্যালবার্টের নিরীক্ষে আমাদের ম্যাচ করতে হবে। মেঘ 25%, এরোসল কণা 7%, ভূপৃষ্ঠ 2%। ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি উষ্ণতা কমে যায়। উচ্চ স্থান শীতল হওয়ার কারণ হিসেবে কোনটি ঠিক নয়? বিকিরণ, পরিচলন, পরিবহন প্রভৃতি পদ্ধতিগুলি ঊর্ধ্বস্তরে সর্বাধিক হয়, এটা ঠিক নয়। বিকিরণ, পরিচলন, পরিবহন এগুলো ঊর্ধ্বস্তরে সর্বাধিক হয়, আপার লেয়ারে, এটা কিন্তু ঠিক না। বাকিগুলো ঠিক। ঊর্ধ্বস্তরে বায়ুর চাপ কম থাকলে বায়ু হালকা পাতলা স্বচ্ছ হয়। ভূপৃষ্ঠের উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে চাপ হ্রাসের কারণে শীতল হয়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপ শোষণকারী এরোসলের কণাও কমে যায়, এটাও ঠিক। কোনো মাধ্যম ছাড়াই তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত হলে তাকে বলে বিকিরণ। পাশাপাশি অবস্থিত অণুর সম্পর্কে উষ্ণতা সঞ্চালনকে কী বলা হয়? পরিবহন। বায়ুর উলম্ব সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়াকে কী বলা হয়? পরিচলন। পাশাপাশি অবস্থিত অণুর সংস্পর্শে উষ্ণতার সঞ্চালনকে পরিবহন বলে। বায়ুর উলম্ব সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়াকে কী বলে? পরিচলন। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক বায়ুপ্রবাহে তাপের সঞ্চালন হলে তাকে বলে অ্যাডভেকশন। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত থাকে? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য থেকে আগত সৌররশ্মি সাধারণত কোন তরঙ্গরূপে আসে? ক্ষুদ্র তরঙ্গ, ওকে, শর্ট ওয়েভ। সূর্য থেকে আগত সৌররশ্মির পরিমাণ ভূপৃষ্ঠের উপরিতলের নিরিখে কত ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে? 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। প্রতিফলিত সৌররশ্মি কীভাবে মহাশূন্যে ফেরত যায়? দীর্ঘ তরঙ্গ রূপে ফেরত যায়। নিজের কোনটি দৃশ্য তরঙ্গ? ভিপজিআর। নিজের কোনটি অদৃশ্য তরঙ্গ? এক্স তরঙ্গ, এক্স ওয়েভ। সূর্য থেকে আগত কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? লাল যেটা, তার লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। সূর্য থেকে আগত কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়? বেগুনির। পৃথিবীতে আগত সৌররশ্মির কত শতাংশ অবহেলিত রশ্মি? 46%। পৃথিবীতে আগত সৌররশ্মি কত শতাংশ ক্ষুদ্র তরঙ্গরূপে আসে? 7%। পৃথিবীর মোট সৌররশ্মির কত পার্সেন্ট দৃশ্যমান আলোক রশ্মিরূপে আসে? 45%। অতিবেগুনি রশ্মির বৈশিষ্ট্য হিসেবে কোনটি ঠিক নয়? আলফা তরঙ্গ অপেক্ষা এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটি ঠিক নয়। কিন্তু আরগুলো ঠিক। এটি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, ওকে। অ্যান্ড বায়ুমণ্ডল দ্বারা এটি শোষিত হয় না, এদের চোখে দেখা যায় না, ওকে। কোন জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি তাপীয় ফল সর্বাধিক? নিরক্ষীয় অঞ্চলে। 1 বর্গমিটার সমতল ক্ষেত্রকে যদি আগত সৌরকিরণের দিকে লম্বাভাবে ধরা হয় তবে সেই 1 বর্গমিটার সমতল ক্ষেত্র পৃথিবীতে গড় দূরত্বে প্রতি 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ সৌরকিরণ পাওয়া যায় তাকে কী বলে? সৌরধ্রুবক। তাহলে 1 বর্গমিটার সমতল ক্ষেত্রকে যদি আগত সৌরকিরণের দিকে লম্বাভাবে ধরা হয়
তবে সেই একই 1 বর্গমিটার সমতল ক্ষেত্র পৃথিবী থেকে গড় দূরত্বে প্রতি 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ সৌরকিরণ পাওয়া যায় তাকে বলে সৌরধ্রুবক। সূর্যরশ্মির তাপীয় ফল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দিনের দৈর্ঘ্য, পৃথিবী ও সূর্যের দূরত্ব, বায়ুমণ্ডলের স্বচ্ছতা সবগুলির উপর নির্ভর করে। নিচের কোন তথ্যটি ভুল? না, তির্যক রশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে, এটা ভুল। বাট কোনগুলো ঠিক? লম্বরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে, লম্বরশ্মি কম জায়গায় ছড়ায়, তির্যক রশ্মি বেশি জায়গায় ছড়ায়। নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্য উপত্যকায় যে অতি শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। ওকে, অ্যালবেডোর পরিমাণ বাড়লে সূর্যরশ্মি তাপীয় ফল কমবে। এটি বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার কোন পদ্ধতি? বিকিরণ। এটি বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার কোন পদ্ধতি? এটি পরিবহন। এটি বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার কোন পদ্ধতি? পরিচলন। ওকে, হিট বেল্টস। অক্ষাংশের উপর ভিত্তি করে পৃথিবীতে কটি তাপমণ্ডল আছে? 3টি। নিচের কোনটি উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য নয়? উষ্ণতার প্রসার খুবই বেশি, এটা উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য নয়। এখানে সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয়, এটা ঠিক, লম্বাভাবে কিরণ দেয়। সারা বছর দিন রাতের দৈর্ঘ্য সমান থাকে, গড় তাপমাত্রা সর্বদা বেশি থাকে, এটাও ঠিক বৈশিষ্ট্য। বাট উষ্ণতার প্রসার খুব বেশি, এটা ঠিক নয়। নিচের কোনটি নাতিশীতোষ্ণ অঞ্চলের বৈশিষ্ট্য নয়? এখানে কোরিলেশন সর্বাধিক থাকে, এটা ভুল। বাকিগুলো ঠিক। সূর্যরশ্মি পতন কোণের মাত্রা মাঝারি ধরনের, দিন রাত্রির দৈর্ঘ্য সারা বছর গড়ের মাঝামাঝি থাকে। এখানে গড় উষ্ণতা থাকে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি। হিমডল সম্পর্কে কোনটি ঠিক না? এখানে দিনের দৈর্ঘ্য বেশি, এটা ঠিক না। কোনটা ঠিক? এখানে দিন রাত্রির দৈর্ঘ্য তারতম্য বেশি, প্রায় সারা বছর এই অঞ্চলে বরফাচ্ছন্ন থাকে, গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে। ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক বলতে বোঝায় 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্কের মাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। কোনো নির্দিষ্ট সময় প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতাকে মানচিত্রের যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে কি বলে? তাপবিষুবরেখা রেখা। সমষ্ণ রেখা সম্পর্কে কোনটি ভুল? নিরক্ষরেখা থেকে ময়ূরের দিকে সমষ্ণ রেখার মান বাড়ে, এটা ভুল। কোনটা ঠিক? এই অক্ষাংশ বরাবর সূর্যরশ্মি তাপীয় ফল একই প্রকারের। সমষ্ণ রেখা অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়, সমুদ্র অঞ্চল সমষ্ণ রেখাগুলি একে অপরের সমান্তরালে থাকে। ওকে, কোনো স্থানের উষ্ণতম ও শীতলতম মাসের গড় উষ্ণতার বিয়োগফলকে কি বলে? উষ্ণতার প্রসার। জলভাগে সমষ্ণ রেখাগুলি মসৃণভাবে বিস্তৃত, ঠিক। স্থলভাগে সমষ্ণ রেখাগুলি এঁকে বেঁকে প্রবাহিত হয়, ঠিক। যে তাপ পদার্থের উষ্ণতার পার্থক্য না ঘটে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়